চলুন ঘটনায় যাওয়া যাক। আলিপুর ছিল কলকাতার একেবারে যেন সাহেব পাড়া। শুনেছি সাহেবেরা নাকি মৃত্যুর পর ভূত হয়ে যায়, আবার তাদের ভূত হওয়াটাও নাকি সহজ, কারণ তাদের কবর দেয়া হয়, পুড়িয়ে ছাই করা হয় না। ভূত মন্ত্রে জেগে উঠে তারা আবছা কায়া ধারণ করতে পারে সহজেই। এই আলিপুরেই একবার খোদ লাট সাহেবই ভূত হয়ে গিয়েছিলেন। সাহেবী ভূতের কথা বলতে গেলে আলিপুরের হেস্টিং হাউসের কথা উঠবে না, এও কি সম্ভব? বর্তমানে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন্স হেস্টিং কলেজ নামে পরিচিত বাসের কন্ডাক্টর এখানে এলেই প্রবল চিৎকারে হেস্টিং স্টপের নাম ধরে বাস যাত্রীকে সতর্ক করে দেন। চিড়িয়াখানার সামনে যে হর্টিকালচার বাগান, সেই পুষ্পোদ্যানের ভেতর দিয়ে সোজা গেলে রেস কোর্সের উল্টো দিকে হেস্টিংসে সহজেই পৌঁছানো যায়। ওয়ারেন হেস্টিংসের নাম জানেন না এমন আধুনিক বাঙালি খুঁজে পাওয়া খুবই দুর্লভ। হ্যাঁ, তিনিই বিখ্যাত হয়ে আছেন মহারাজা নন্দকুমার নামে এক বীর বাঙালিকে ফাঁসি কাঠে ঝুলিয়ে। তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে মামলা হয়েছিল ইতিহাসের পাতায়, তা ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস নামে বিখ্যাত হয়ে আছে। জজ কোর্টের পাশে হেস্টিংস হাউস। দেখতে দেখতে বাড়িটার বয়স হয়ে গেল, আর 2 বছর কেটে গেলেই 250 বছর পূর্ণ করবে। 1777 সালে বাড়িটা তৈরি হয়েছিল। কে বা কারা তৈরি করেছিল জানি না, কিন্তু চারপাশে এখনকার মতো ভিড় ভাড়াক্কা ছিল না, বরং চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছিল। বাড়িটাকে দেখে হেস্টিংসের খুব পছন্দ হয়েছিল। বেলভেডিয়ার প্রাসাদের বিশালতার পরে এই ছোট বাড়িটাও তার আয়ত্তে এলে বন জঙ্গল গুছিয়ে বাড়িটাকে নিজের পছন্দের উপযুক্ত করে সাজিয়ে তুলেছিলেন তিনি। এখানেই জমে ওঠে বন্ধুদের সাথে আড্ডার আসর। হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ইলাইজা ইম্পে তার একদা সহপাঠী এবং গেলাসের বন্ধু। নইলে হেস্টিংস কি নন্দকুমারের ফাঁসির আদেশটা আদায় করিয়ে নিতে পারতেন? অতিথিশালাটি হেস্টিংসের গৌরব এবং গর্ব দুই বাড়িয়ে দিয়েছিল। এই জন্য তিনি এখানে বসবাস করতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, তার নববিবাহিতা স্ত্রী ম্যারিয়ান ইনফেকে নিয়ে এলেন এই বাড়িটিতেই, যেটি হেস্টিংস নামে সুপরিচিত। 1784 সাল পর্যন্ত এই বাড়িতে থেকে শ্রীমতী হেস্টিংস দেশে ফিরে যান, আর তার পরের বছরই সব গুটিয়ে চলে যান নিজের দেশ স্বয়ং লাট সাহেব স্যার হেস্টিংস। শ্রোতা বন্ধুরা, এখন মনে হতে পারে আজ হঠাৎ আমি এই হেস্টিংস হাউস নিয়ে কেন পড়লাম। এখন আসি সেই প্রসঙ্গে। হেস্টিংস হাউসের ভুতুরে ইতিহাস কম বেশি সবার জানা, তবুও যারা এখনো জানেন না তাদের জন্য সেই ইতিহাসের সারাংশ না হয় ঘটনার মধ্য দিয়ে মনে করিয়ে দেব। সেই সকল তথ্য ইতিহাসের পাতা থেকেই সংগৃহীত। কিন্তু ধরুন সেই ভুতুরে ইতিহাস এই 21 শতাব্দীতে যদি চাক্ষুষ মানুষের সামনে ঘটে, তাহলে বিষয়টা আমাদের মতো ভূত.com প্রেমী শ্রোতা বন্ধুদের এক বিশেষ খোরাক হয়ে দাঁড়ায়। যদিও সালটা কিছু অনিচ্ছাকৃত কারণবশত এড়িয়ে গেলাম, সেরকমই একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি, সুকান্ত মাইতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ঈদ মুবারক। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমার এক পরিচিত বন্ধুর মাস্তুতো দিদি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ধরে নিলাম ছদ্মনাম অনামিকা বোস। হেস্টিংস ওমেন কলেজ থেকে এমএড করেন। ঘটনাটি তার সাথে ঘটে। এবার দেশে ফিরে কলকাতার বিভিন্ন হন্টেড প্লেসের ঘটনা কালেক্ট করার সময় ফোন ঘোরাতে ঘোরাতে এক পরিচিত বন্ধুর কাছ থেকে অনামিকাদির কথা জানতে পারি। বর্তমানে উনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। যাই হোক, একদিন সময় করে বন্ধুর কাছ থেকে অনামিকার ফোন নাম্বার নিয়ে ঘটনাটি জানতে চাইলে অনামিকাদি বলতে শুরু করেন। আচ্ছা, তোমাদের কখনো মনে হয়েছে যে কেউ তোমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিঃশব্দে গভীর অন্ধকার থেকে? অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ, কারণ মনে হয়েছে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে? যদি কখনো এমন অনুভূতি না হয়ে থাকে, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এরকমটা কখনো না হয়। কারণ একবার যদি তুমি সেই অনুভূতির স্বাদ পাও, তাহলে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। আজও কলেজের সেই দিনগুলোর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, যা আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল। আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় অন্ধকারের মধ্যে কেউ আমাকে দেখছে, নিঃশব্দে নিঃসঙ্গভাবে অন্ধকারের আড়ালে। বাঁকুড়ায় আমার গ্রামের বাড়ি। সালটার বললাম না। ঠিক করি এমএড করব, মধ্যবিত্তের বাড়ি, তবু বাবা সম্মতি দেন। সেই মতো ওই কলেজ খুঁজে
কলকাতার উইমেন্স হেস্টিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই। অ্যাডমিশন শেষের দিকে হওয়ায় হোস্টেলের সব ঘর ভর্তি হয়ে গেছে, একটি মাত্র ঘর ছাড়া। সেখানে গিয়ে উঠি। প্রথম দিকে খুব নার্ভাস লাগছিল, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম। হোস্টেলের পরিবেশ প্রথমে স্বাভাবিক মনে হলেও কোথায় যেন একটা কিছুর অভাব ছিল। মনে হচ্ছিল পুরো হোস্টেলের ভেতর একটা চাপা শূন্যতা বিরাজ করছে। আমার রুমমেট ছিল অভনী। প্রথম দিন ওকে খুব অদ্ভুত লেগেছিল। মেয়েটা খুব চুপচাপ, সবসময় যেন দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে। তার মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট অনুভব করেছিলাম। প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ও কিছু একটা লুকাচ্ছে। একদিন হোস্টেলের সিঁড়ির কাছে অবনীকে মন মরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কিরে তোর কি হয়েছে? আসার পর থেকে দেখছি তুই কেমন একটা অন্যমনস্ক থাকিস, তুই ঠিক আছিস তো? অবনী শুকনো মুখে বলল, সব ঠিক আছে, কিন্তু তুই সাবধানে থাকিস। এই বলে সে চুপচাপ হাঁটা দেয়। সেদিন অবনী মুখ ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় আমি স্পষ্ট দেখেছিলাম ওর ঠোঁটের কোণায় শুকনো হাসির রেশ। তখনও বুঝতে পারিনি ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি হেসে উড়িয়ে দেই, ভাবলাম হয়তো নতুন জায়গার জন্য এমন লাগছে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। টুকটাক একটা দুইটা খাপছাড়া ঘটনা ঘটলেও তেমন কোনো বড় সমস্যা হয়নি। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসে। সময়টা ছিল প্রথম পরীক্ষার দিন। সেদিন সারাদিন পরীক্ষা দিয়ে ক্লান্ত ছিলাম। রাতে হোস্টেলে ফিরে দরজা খুলে দেখি অবনীর সব জিনিসপত্র গায়েব। পুরো রুম ফাঁকা, এমনকি ব্রিফকেসটাও নেই। শুধু একটা চিরকুট পড়ে আছে বিছানার ওপর। ভালো করে পড়াশোনা করি সোনামিকা। সঙ্গে সঙ্গে বুকটা ধক করে উঠল। এ কেমন ধরনের মজা? অবনী গেল কোথায়? কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকি, হয়তো অন্য কোথাও গেছে। কিন্তু কেন জানি না ঘরের ভেতরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করলো। জানালার পর্দা অদ্ভুতভাবে দুলছিল, অথচ বাইরে কোনো ঝড় বাতাস কিছুই নেই। ঠিক তখন একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে শির তালা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি শুনতে পেলাম কেউ ধীর স্বরে ডাকছে, অনামিকা। আতঙ্কে আমি কাঠ হয়ে যাই, গলা শুকিয়ে আসে। জানালার দিকে তাকিয়ে দেখি কাঁচের ওপরে একটি পরিচিত মানুষের ছায়া পড়েছে, অবনী। কিন্তু ও তো এখানে নেই, আর রুমটা তো দোতলায়। তাহলে কি করে জানালার বাইরে কেউ দাঁড়াবে? দেখলাম ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। অবনীর মুখটা স্পষ্ট হচ্ছিল, কিন্তু এ কি তার চোখ? চোখ কোথায়? চোখের পরিবর্তে বিশাল গহ্বর, ঠোঁটের কোণা বেয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। ফিস ফিস করে সে আবারও বলল, তুইও আমার মতো হবি। আমার পা যেন ক্রমশ জমে যাচ্ছিল মেঝেতে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ কানের কাছে নিঃশ্বাসের গরম বাতাস অনুভব করলাম। ও কি আমার পাশে দাঁড়িয়ে? আমি আপ্রাণ দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু দরজার কাছে গিয়ে হ্যান্ডেলে হাত দিতে বুঝলাম সেটা একটা বরফের টুকরো, প্রচণ্ড ঠান্ডা। সেদিন জানি না অন্তর থেকে কেউ বারবার বলছিল, অনামিকা পালা পালা, অনামিকা পালা। কোনো রকমে দরজাটা খুলে দৌড় দেই বাইরে। লবিতে এসে আঁতকে উঠি, দেখি আরও মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। তারাও যেন সবাই একসাথে ফিস ফিস করে বলছিল, কোথায় যাচ্ছিস অনামিকা? তোর আর পালানোর রাস্তা নেই, সে তোকে বেছে নিয়েছে। আর পারলাম না, আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। আমি দৌড়াতে চাইলেও পারলাম না। এমন সময় ঘাড়ের পাশে একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম। পেছন ফিরে তাকাতে আতঙ্কে দম আটকে আসলো। অবনী মাঝ আকাশে ভাসছে, তার শরীরটা যেন ধীরে ধীরে মোমের মতো গলে পড়ছে। চোখের সেই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারছি না। কখন যে জ্ঞান হারিয়েছি মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি হোস্টেলের গেটের বাইরে ঘাসের ওপর শুয়ে আছি। সকলে আমার মুখের ওপরে ঝুঁকে আছে, চোখে মুখে তাদের কৌতূহলের রেশ। আমার জ্ঞান ফিরতে দেখে তারা ধরাধরি করে আমাকে স্টাফ রুমে নিয়ে যায়। হোস্টেল ইনচার্জ থেকে শুরু করে সবার মুখে একটাই প্রশ্ন, কি হয়েছে আর কেনই বা আমি বাইরে এইভাবে ঘুমাচ্ছি? অথচ আমার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সবার মুখে যেন কুলুপ লেগে গেল। কেউ খুলে কিছু বলছিল না, কিন্তু ভিড়ের মধ্য থেকে এক সিনিয়র দিদি এগিয়ে এলেন। তিনি বললেন, তুই তো সেই রুমে থাকতিস তাই না? আমি মাথা নাড়লাম। মেয়েটা গভীর শ্বাস নিয়ে বলল, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো যে পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। তার নাম অবনী। তারপর থেকে যেই ওই রুমে থেকেছে সেই পাগল হয়ে গেছে, নয়তো কলেজ ছেড়ে চলে গেছে।
ও এখনো ওখানে আছে, কেউই ওর কথা ভুলতে পারে না। আমি সব শুনে স্তব্ধ হয়ে যাই। হোস্টেলের শেষ দিকে আসায় সেই রুমটি পেয়েছিলাম, কিন্তু কেউ কিছু জানায়নি। আসলে সাহস করে এর আগে অনেকেই থেকেছে সেই রুমে, কিন্তু তেমন কিছু হয়নি। কেবল যাদের রাশি একটু দুর্বল, যারা একটু ভীতু, তাদের সাথেই নাকি এরকম ঘটেছে। আমিও সেই ভীতুর দলের। তাই আর দেরি না করে সেই দিনই রুম ছেড়ে অন্য এক সহপাঠীর রুমে শিফট হয়ে গেলাম। আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে। অন্ধকার থেকে যেন বলছে, তুই পালাতে পারবি না। এই বলে অনামিকাদি থামেন। এখন আসি হেস্টিংস হাউসের কি সেই অতি প্রাকৃতিক অলৌকিক ঘটনা, যা আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। হেস্টিংস দেশে ফিরে গেলেন, সঙ্গে জাহাজ ভর্তি মালপত্র। বেশ কিছুদিন পর জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে তিনি তার অতি প্রিয় এবং গোপনীয় একটি কালো বাক্সের কোনো হদিশ পেলেন না। অথচ তাতেই আছে গোটা কতক গোপন ছবি আর বেশ কিছু গোপনীয় কাগজপত্র। সর্বনাশ! সেটা যদি কারোর হাতে পড়ে! আর দেরি না করে সঙ্গে সঙ্গে হেস্টিংস সাহেব তার প্রাইভেট সেক্রেটারি টমসন সাহেবকে জরুরি চিঠি পাঠিয়ে বাক্সটার খোঁজ করতে বললেন। প্রায় 2 বছর কেটে গেল। কালো বাক্সের মালিক ইংল্যান্ড ফিরে গেছেন। এর মধ্যে মালিকের অন্যান্য জিনিসের সঙ্গে সেই বাক্সটাও সম্ভবত নিলামে উঠে গেছে। টমসন কিছুতেই তার হদিশ করতে পারলেন না। তাই ক্যালকাটা গেজেটে বাক্সটার খোঁজ খবর চেয়ে একটা বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করলেন তিনি। সেই মতো 1787 সালে সেপ্টেম্বর মাসে এক বড় বিজ্ঞাপন বের হলো বাক্সটির খুঁটিনাটি প্রকাশ করে। কিন্তু তার খোঁজ পাওয়া গেল না। বিলেতে ফিরে যাবার আগে হেস্টিংস সাহেব বাড়িটার মালিকানা বদল করে গিয়েছিলেন, আর ভারতে ফিরে আসার পরিকল্পনা তিনি মাথাতেই আনেননি। ম্যারিয়ান তো আগেই ফিরে গেছেন বিলেতে। তার একটা পেছনের ইতিহাস ছিল। তিনি ওয়ারেন হেস্টিংস সাহেবকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন। প্রথম স্বামী ছিলেন ব্যারন ইনহফ। সুন্দরী ম্যারিয়ানকে দেখে হেস্টিংস সাহেব নিজেকে সংযত রাখতে পারেননি। নানান জাল বিস্তার করে তিনি ব্যারনের স্ত্রীকে ফুসলিয়ে এনে বিয়ে করেন। কিন্তু তার আগেই ম্যারিয়ান মা হয়েছিলেন, জন্ম দিয়েছিলেন জুলিয়াস ইমহফকে। স্ত্রীর এই প্রথম পক্ষের পুত্রটিকেই হেস্টিংস সাহেব হেস্টিংস হাউসটি দান করে যান। এর দখল নিতে অবশ্য জুলিয়াসের বেশ দেরি হয়েছিল। কে জানে বই পিতার এমন বদন্যতা তিনি গ্রহণ করবেন সেজন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা। যাই হোক, জুলিয়াস ভারতে এলেন 1788 খ্রিস্টাব্দে এবং এসে ওঠেন ওই বাড়িতে। 11 বছর সেখানে বাস করার পর 1799 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই জুলিয়াসের ছেলে উইলিয়াম, চার্লস এবং জন, এরাও এই বাড়িতে থেকেই মারা যান এবং প্রত্যেককে ওই হেস্টিংস হাউসের ভেতরের মাঠে এক জায়গাতেই সমাধিস্থ করা হয়। জুলিয়াসের ওই 3টি ছেলের মৃত্যুকে জড়িয়েছিল অনেক জটিল রহস্য। সেই রহস্য এখানে জন্ম দিয়েছিল একটা প্রেতাত্মার। এত কাণ্ড যখন ঘটে চলেছে, তখন বেঁচে আছেন ম্যারিয়ানের প্রথম স্বামী ব্যারন। তার স্ত্রী বেহাত হয়ে গেলেও তিনি ভারত ছেড়ে চলে যাননি। হয়তো ভেতরে ভেতরে তার ইচ্ছে ছিল অপমানের বদলা নেবার। তার কথা কি কেউ মনে রাখেননি? তার কি এর মধ্যে মৃত্যু হয়েছিল? তার অতৃপ্ত আত্মা কি তখনও খোঁজ করে চলেছে স্ত্রী পুত্রদের স্মৃতিকে? না হলে নিশুতি রাতে ওই ঘন বাগানের মধ্যে সমাধিস্থলে হাতে একটা আলোর মতো কিছু নিয়ে ওই কবরগুলোর পাশে কে ঘুরে বেড়ায়? ব্যারনি কি, অথবা তার আত্মাই কি পুত্র আর পৌত্রদের কারখানা থেকে তার আত্মীয়তার সূত্র আবিষ্কার করতে চাইছিলেন? কে জানে। যাই হোক, 19বিংশ শতাব্দীর দোরগোড়া ছেড়ে চলুন 20 শতাব্দীর মধ্যাহ্নে। মেয়েদের শিক্ষা শিক্ষণ কলেজ ছাড়া বিহারীলাল কলেজ অফ হোম সায়েন্সও এখানেই অবস্থিত। হেস্টিং হাউসে মেয়েদের থাকার জন্য একটি হোস্টেলও আছে। সেখানকার এক পাচক ছিলেন। একবার তাকে জিজ্ঞেস করে এই বাড়ির সেই বিখ্যাত ভূত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি চালাকি করেননি। বলেছিলেন নিজের চোখে তিনি কোনোদিন ভূত দেখেননি, তবে মাঝরাতে ঘোড়ার গাড়ির আওয়াজ নাকি তিনি পেয়েছেন। ভেতরের গোল রাস্তা ধরে চলে যাবার আওয়াজ। যারা ভূত দেখেছেন তারা বিভিন্ন জনের কাছে বলে গেছেন যে হেস্টিং হাউসের ভেতরে তারা একটা সাহেব ভূতকে দেখেছেন। অফিসের দেরাজ আলমারি সব হাট করে খুলে ঘুরছেন ঘরের এক কোণ থেকে অন্য কোণে। কি খুঁজছিলেন তিনি? তবে কি সেই কালো বাক্সটা যেটার ভেতরে আছে সেই দুটো রহস্যময় ছবি আর গোপন কিছু নথিপত্র?
কেউ কেউ আবার একজন নয়, দুজন অর্ধপাগল সাহেব দেখেছেন ঘরের ভেতরে এবং বাগানের মধ্যে। এক সাহেব ধীরে সুস্থে ফাইল খুলছেন, অন্যজন হয়তো হারিয়ে যাওয়া জীবনটাকে, কে জানে। ঘরের মধ্যে পিয়ানোটাতে কেউ হয়তো অসামান্য কোনো সুর তুলতে চাইছেন। পাশের আলিপুর জেলের কারাবন্দীরাও সাক্ষী দিয়েছেন। কেউ কেউ রাতের গভীরে শুনেছেন এই বাড়িটা থেকে নাকি মাঝে মাঝে পিয়ানোর সুরের মূর্ছনা ভেসে আসে। তবে কি সেই পাচকের কথাই সত্যি? এখন তারা আর আসেন না, হয়তো লোক বেড়ে গেছে তাই। সত্যি তো, ভূতেদের মতো নির্জনতা প্রিয় আর কোনো সত্তা আছে কি? আমার জানা নেই। শ্রোতা বন্ধুরা, জানতে ইচ্ছে হলে যেতে পারেন, তবে হেস্টিং হাউসের ভূতদের সাথে অবনী বা অনামিকার ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা আমার জানা নেই। আজও হেস্টিং হাউস বহাল তবিয়তে কলকাতায় দাঁড়িয়ে তার সাক্ষ্য বহন করে চলেছে। এখন বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত অভিমতের ওপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। প্রিয় লিসনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন ভাই। হুমায়ুন ভাইয়ের পাঠানো এর আগেও অনেকগুলো ঘটনা আপনারা শুনেছেন। তার পাঠানো প্রত্যেকটা ঘটনাই কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। হুমায়ুন ভাই যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন, তিনি হুমায়ুন ভাইয়ের একজন ছোট ভাই। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগের। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি তখন অনেক ছোট ছিলাম। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, আর ওই সময় আমরা খুব আনন্দ উল্লাস করতাম। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হলো গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আমাদের আশেপাশের কোনো গ্রামেই তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল না। অজপাড়াগা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা 2 ভাই এবং 2 বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, সে যখন ক্লাস 6-এ পড়তো, সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমার পরিবারের সবাই মিলে গ্রামে যাব ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে রওনা হব, ঠিক তার আগের দিন সন্ধ্যায় আমাদের গ্রাম থেকে একটা অদ্ভুত চিঠি আসে। ওই চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে নাকি কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হলো বসন্ত রোগ। আমার বাবা মন খারাপ করে বসে রইলেন। প্রতি বছরই একটিবার আমরা সবাই মিলে গ্রামে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো গ্রামে আর যাওয়া হবে না। কিন্তু আমি আর আমার বড় ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম যে আমরা যাওয়ার জন্য জেদ ধরি। সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের বাবা রাজি হলেন আমাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। আর তার এই রাজি হওয়াটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। সেদিন আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হতো। তখনও রিক্সা তেমন একটা ব্যবস্থা ছিল না। গ্রামটাকে তখন কেমন যেন অচেনা মনে হচ্ছিল। আমাদের গ্রামে এমন কোনো বাড়িঘর ছিল না যে বাড়ি থেকে 2-1 মানুষ মারা যায়নি। আমাদের পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। তখন সবার মধ্যে ভয়, সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। 2-3টা বাড়ির পরপর বিশাল ধান ক্ষেত, তারপর আবার 2-3টা বাড়ি, এইভাবে ছিল। ট্রেন থেকে নেমে আমরা খুব দ্রুত দাদাবাড়ির দিকে যাই। কেমন যেন অচেনা লাগছিল গ্রামটাকে। তখনই হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করেই মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল খুব ঘাবড়ে যাই। আমরা দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, কারো হাতে আগুনের মশাল।
সবাই হইচই করছে আর পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আমি আমার বাবাকে বললাম যে, বাবা, কি হচ্ছে এটা? আমার বাবা বলল, শীতলা দেবী নেমেছে, গ্রামের মানুষজন তাকেই তাড়ানোর চেষ্টা করছে। আমি তখনও বুঝতে পারিনি আসলে শীতলা দেবী আসলে কি। কথিত আছে এই শীতলা দেবী বসন্তের ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে যায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই নাকি বসন্ত রোগে মারা যায়। তখন এই অবস্থা দেখে আমাদের দাদা এক মুহূর্তের মধ্যে জানিয়ে দিল যেন আমরা কোনোভাবেই বাড়ি থেকে বের না হই এবং ভোরেই যেন আবার ঢাকা চলে যাই। গ্রামে গেলে তিনি কি করতেন, হিজল গাছের নিচে বসে সন্ধ্যার পরে বাঁশি বাজাতেন। আমরা সবাই গোল হয়ে বসে তার বাঁশি বাজানো শুনতাম। তিনি খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। সেদিনের ঘটনা, গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুবান্ধব যাই ছিল সবাই কেউ না কেউ এসেছে, কিন্তু আমাদের দাদার করা নির্দেশ ছিল যে ঘর হতে বের হওয়া যাবে না। রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে যায়। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যু পড়ে মনে হচ্ছিল। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট ভাবে চলছিল এবং আমাদের ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয়, সাইফুল, বের হবি নাকি? আমার বড় ভাই উত্তর দেয় যে, না, দাদা জানতে পারলে খুব রাগ করবে। আমি তখন আমার ভাইকে জিজ্ঞেস করি যে, তুমি কার সাথে কথা বলছো? আমার ভাই বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। তখন হঠাৎই উত্তর দিকে প্রবল বাতাস বইতে শুরু করে। ঘরের ভেতর খুব ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থিমজ্জায় গিয়ে মিশেছে। আমি আমার ভাইকে জড়িয়ে ধরি শক্ত করে। তখন রাত প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম আমার ভাইয়া বিছানা থেকে উঠে বসেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, কোথায় যাচ্ছ? আমার ভাই বলে, আমি একটু কথা বলতে চাই। জেসমিন ছিল আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সাথে কথা বলতো। এই কথা বলে আমার ভাই ঘর থেকে বের হয়ে যায়। আমি স্পষ্ট দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা শরীরে দগদগে ঘা। আমি দেখি শরীরের মাংস যেন খুলে খুলে পড়ছে। তখনই দৌড়ে পার হয়ে যায় আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। এতটাই ভয় পেয়েছিলাম যে আমি চিৎকার দিতে পারিনি। এরপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে, ফজরের আজান হচ্ছিল, আর বাইরে আমার বাবার গগন বিদারী চিৎকার। আমার বাবা দেখতে পেয়েছিল আমার ভাইয়ের লাশ হিজল গাছের নিচে পড়ে আছে। আমার ভাইয়ের যে বাঁশিটা ছিল, ওই বাঁশিটা আমার ভাইয়ের গলার মধ্যে ঢোকানো। রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার সাইফুল ভাই। তার সারা শরীরে দগদগে ঘা। কিভাবে আমার ভাই যে মারা গিয়েছিল তার উত্তর আমরা কেউ জানি না। এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাইনি। এখনো উত্তরে বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনো যখন হু হু করে বাতাস ঢোকে আমাদের মনে হয় শীতলা দেবী আসবে। তাই আপনাদেরকে বলবো, গভীর রাতে কখনো ঘরের বাইরে যাবেন না, কখনো না। আমার এই ঘটনাটি কোনো গল্প নয়, আমার পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে, এইরকম ভয়ানক সব ঘটনা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই দুনিয়ায় কত যে ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, এবং এইসব ব্যাখ্যাতীর্ণ ঘটনাগুলোই আমরা আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ থাকবে, এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে
তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসনার্স, আজকের এই শীতলা দেবী নামক ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের এই চ্যানেলটিতে আমরা সবসময় চেষ্টা করি সত্যতা যাচাই করে তারপর ঘটনাগুলো প্রচার করার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আপনারা আমাদের ঘটনা পাঠান তারাও চেষ্টা করবেন ঘটনার সত্যতা যাচাই করার। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও আমার কথা হবে পরবর্তী কোনো সত্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।